যে ইউরোপ একসময় প্রেসিডেন্ট এরদোগানকে সন্দেহের চোখে দেখত, আজ সেই ইউরোপই ধীরে ধীরে আঙ্কারার দিকে ঝুঁকছে। দীর্ঘ 2 দশক ধরে তুরস্ক ও ইউরোপের সম্পর্ক ছিল উত্তেজনা, অবিশ্বাস এবং কৌশলগত দ্বন্দ্বে ভরপুর। কিন্তু বর্তমান বৈশ্বিক বাস্তবতা সেই সম্পর্ককে নতুন এক মোড়ে নিয়ে এসেছে। এখন কথা হচ্ছে, ইউরোপ কেন তুরস্কের কাছে আসছে? এখানে নিকট অতীত বলছে, তুরস্ক এবং ইউরোপের সম্পর্কের ইতিহাস মূলত দ্বন্দ্বপূর্ণ। প্রেসিডেন্ট এরদোগানের প্রায় পুরো শাসনামল জুড়েই ইউরোপের সঙ্গে আঙ্কারার সম্পর্ক ছিল শীতল। এজিয়ান সাগর ও ভূমধ্য সাগরে গ্রিসের সঙ্গে তুরস্কের সীমানা বিরোধ, সাইপ্রাস সংকট, কুর্দি বিদ্রোহী গোষ্ঠী নিয়ে মতবিরোধ এবং আর্মেনিয়া আজারবাইজান ইস্যুতে অবস্থানগত সংঘাত, এসব কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। 2020 সালে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান শুরু করলে গ্রিসের সঙ্গে সামরিক উত্তেজনা তৈরি হয়। ফ্রান্স প্রকাশ্যে গ্রিসের পাশে দাঁড়ায় এবং পরে 2021 সালে ফ্রান্স ও গ্রিসের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ওদিকে ইউরোপীয় ইউনিয়ন সাইপ্রাসকে পূর্ণ সদস্যপদ দিলেও উত্তর সাইপ্রাসকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি, কিন্তু তুরস্ক উত্তর সাইপ্রাসকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। আবার নাগোর্নো কারাবাখ যুদ্ধে ইউরোপ যেখানে আর্মেনিয়ার প্রতি সহানুভূতিশীল ছিল, সেখানে তুরস্ক সরাসরি আজারবাইজানের পাশে দাঁড়ায়। এরদোগান তখন তুরস্ক ও আজারবাইজানকে এক জাতির 2 রাষ্ট্র হিসাবে উল্লেখ করেন। এসব কারণেই ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদ দীর্ঘদিন ঝুলে থাকে। যদিও একসময় বলা হয়েছিল 2016 সালের মধ্যেই তুরস্কের সদস্যপদ প্রক্রিয়া অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু বাস্তবে তা আর হয়নি। অথচ তুরস্ক ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং যুক্তরাষ্ট্রের পর ন্যাটোতে 2য় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী। কিন্তু তবুও ইউরোপ কখনোই এরদোগানকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। এমনকি 2015 সালে সিরিয়া সংকটের সময় তুরস্ক যখন রাশিয়ার সামরিক চাপের মুখোমুখি হয়, তখন জার্মানি ন্যাটোর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্ক থেকে সরিয়ে নেয়। এই ঘটনা আঙ্কারার কাছে ছিল এক বড় কৌশলগত বার্তা। এরদোগান ভাবেন, তুরস্কের সংকটের সময় ইউরোপ পুরোপুরি নির্ভরযোগ্য নয়। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। ইউক্রেন যুদ্ধ ইউরোপকে নিরাপত্তার নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। 2022 সালে রাশিয়ার আক্রমণের পর ইউরোপ বুঝতে পারে মহাদেশটির নিরাপত্তা কাঠামো আগের মতো স্থিতিশীল নেই। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ইউরোপকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। ট্রাম্প বারবার বলেছেন, ইউরোপকে নিজেদের নিরাপত্তা ব্যয় নিজেরাই বহন করতে হবে। তিনি ন্যাটোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ফলে ইউরোপের সামনে বড় প্রশ্ন তৈরি হয়েছে, যদি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইউরোপের নিরাপত্তা থেকে ধীরে ধীরে সরে যায়, তাহলে ইউরোপ কাদের উপর নির্ভর করবে? আসলে এই প্রশ্নের উত্তর খুঁজতেই ইউরোপ এখন তুরস্কের দিকে তাকাচ্ছে। কারণ তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত এক ভূকৌশলগত কেন্দ্র। কৃষ্ণ সাগর, ককেশাস, মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগর, এই 4টি গুরুত্বপূর্ণ অঞ্চলের মাঝখানে অবস্থান করাই তুরস্ক এখন ইউরোপের নিরাপত্তার জন্য অপরিহার্য হয়ে উঠছে। আর ইউরোপীয় নেতারাও ধীরে ধীরে তা স্বীকার করতে শুরু করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় নেতাদের তুরস্ক সফর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জার্মানির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বারবার আঙ্কারা সফর করছে। জার্মান চ্যান্সেলরও কয়েক মাস আগে তুরস্ক সফর করেছেন। এর কয়েকদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীও তুরস্ক সফর করেছেন। এখন ব্রিটিশ নেতৃত্বও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করার পথে এগোচ্ছে। সর্বশেষ বেলজিয়ামের রানী কুইন ম্যাথিল্ডের বড় প্রতিনিধি দল নিয়ে তুরস্ক সফরও ইউরোপ তুরস্ক সম্পর্কের নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। ন্যাটোর সদর দপ্তর যেখানে অবস্থিত, সেই বেলজিয়ামের এই উষ্ণতা নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তুরস্কের প্রতি ইউরোপের নতুন কৌশলগত হিসাবের অংশ। এদিকে ইউরোপীয় কমিশনের কর্মকর্তারাও এখন প্রকাশ্যে তুরস্ককে কৌশলগত অংশীদার হিসাবে বর্ণনা করছেন। ইউরোপীয় কমিশনের ভূমধ্যসাগর বিষয়ক কমিশনার দ্রুফকা সুইচা বলেছেন, ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থানের কারণে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী ভূমধ্য সাগরীয় অংশীদারিত্ব ইউরোপের জন্য কৌশলগতভাবে অপরিহার্য। একইভাবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াইডেফুল বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও শিল্পনীতির উন্নয়নে তুরস্ককে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি এমনও বলেছেন যে তুরস্ক যদি ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় তাহলে জার্মানি একটি নির্ভরযোগ্য অংশীদার হবে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট ভাষায় বলেছেন, তুরস্ক ছাড়া ইউরোপীয় ইউনিয়ন অসম্পূর্ণ। প্রেসিডেন্ট এরদোগানও এই ইউরোপ তুরস্ক সম্পর্কের প্রয়োজনীয়তা ও পরিবর্তনকে নিজের ভাষায় তুলে ধরেছেন। সম্প্রতি ইউরোপ ডে উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তুরস্ককে যথাযথ স্থান না দিয়ে গড়ে ওঠা কোনো ইউরোপীয় কাঠামো অসম্পূর্ণ এবং সংকট মোকাবেলায় তা দুর্বল থাকবে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের তুরস্ককে যতটা প্রয়োজন, তুরস্কের ইউরোপীয় ইউনিয়নকে তার চেয়ে কম প্রয়োজন। সর্বশেষ প্রেসিডেন্ট এরদোগান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টকে বলেছেন, ইউরোপের নিরাপত্তা কৌশলগত উদ্যোগগুলোতে তুরস্কের অন্তর্ভুক্তি সবার জন্যই উপকারী হবে। এখানে এরদোগানের এই বক্তব্য নিছক আবেগ নয়, বরং বর্তমান ভূরাজনীতির বাস্তব প্রতিফলন। বস্তুত প্রেসিডেন্ট এরদোগানের এসব বক্তব্যের মাধ্যমে আঙ্কারা স্পষ্টভাবে বোঝাতে চাইছে যে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার দর কষাকষির অবস্থানে এখন তুরস্ক অনেক শক্তিশালী। বিশেষ করে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে তুরস্কের গুরুত্ব নাটকীয়ভাবে বেড়ে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ বুঝতে পারে শুধুমাত্র রাশিয়ান গ্যাসের উপর নির্ভরশীল থাকা ঝুঁকিপূর্ণ। ফলে ইউরোপ বিকল্প জ্বালানি রুট খুঁজতে শুরু করে, আর সেখানেই তুরস্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবে পরিণত হয়ে আছে। আজারবাইজানের কাস্পিয়ান গ্যাস ইউরোপে পৌঁছাচ্ছে সাউদার্ন গ্যাস করিডোরের মাধ্যমে। এটি এক বিশাল জ্বালানি নেটওয়ার্ক। এটির অংশ হল সাউথ ককেশাস পাইপলাইন, ট্রান্স আনাতোলিয়ান পাইপলাইন এবং ট্রান্স আড্রিয়াটিক পাইপলাইন। আর এই বিশাল জ্বালানি নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু হল তুরস্কের ভূখণ্ড। ট্রান্স আনাতোলিয়ান পাইপলাইন তুরস্কের ভেতর দিয়ে 1841 কিলোমিটার পথ অতিক্রম করে গ্যাসকে ইউরোপের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছে দেয়। পরে আড্রিয়াটিক সাগরের তলদেশ দিয়ে ট্রান্স আড্রিয়াটিক পাইপলাইনের মাধ্যমে সেই গ্যাস গ্রিস, আলবেনিয়া হয়ে ইতালিতে পৌঁছায়। এই প্রকল্প ইউরোপের জন্য রাশিয়ার বিকল্প জ্বালানি উৎস তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর একটি। অন্যদিকে টুর্ক স্ট্রিম প্রকল্পের মাধ্যমে রাশিয়ার গ্যাসও কৃষ্ণ সাগরের তলদেশ দিয়ে তুরস্কে প্রবেশ করেছে এবং সেখান থেকে বুলগেরিয়া, সার্বিয়া ও হাঙ্গেরির মতো পূর্ব ইউরোপীয় দেশে পৌঁছাচ্ছে। অর্থাৎ আজ ইউরোপের জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে তুরস্ক। ফলে আঙ্কারাকে উপেক্ষা করার সুযোগ ইউরোপের ক্রমশ কমে যাচ্ছে। শুধু জ্বালানি নয়, সামরিক শিল্পের ক্ষেত্রেও তুরস্ক এখন ইউরোপের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একসময় ইউরোপ তুরস্ককে শুধু অস্ত্রক্রেতা হিসাবে দেখত, কিন্তু এখন তুরস্ক নিজেই ড্রোন, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, সাজোয়া যান এবং যুদ্ধবিমান উৎপাদনে বড় শক্তি হয়ে উঠেছে। ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে তুর্কি সমরাস্ত্র কিনতে বা যৌথ উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে। স্পেনের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। স্পেন তুরস্কের হুডজেট প্রশিক্ষণ বিমান প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে এবং যৌথ উৎপাদন নিয়েও চুক্তি হয়েছে। একইভাবে তুরস্কের ড্রোন প্রযুক্তি ইউরোপের বিভিন্ন দেশে আগ্রহ তৈরি করেছে। হাঙ্গেরি তুর্কি প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। পোল্যান্ড ও রোমানিয়া সহ পূর্ব ইউরোপের দেশগুলো তুরস্কের ড্রোন এবং প্রতিরক্ষা প্রযুক্তি পর্যবেক্ষণ করছে। ইতালির সঙ্গে তুরস্কের যুদ্ধবিমান ও হেলিকপ্টার প্রযুক্তি সহযোগিতাও ধীরে ধীরে বাড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জার্মানি ও ব্রিটেন দীর্ঘ আলোচনার পর তুরস্ককে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে ইতিবাচক অবস্থান নিয়েছে। একসময় যেসব ইউরোপীয় দেশ তুরস্কের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল, আজ তারাই আবার তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতার পথ খুঁজছে। একইভাবে জার্মানি দীর্ঘদিন পর আবার তুরস্কে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের আলোচনা শুরু করেছে। বেলজিয়ামও তুরস্কের সাথে প্রতিরক্ষা চুক্তির ইঙ্গিত দিয়েছে। সুতরাং এসব শুধু তুরস্ক ইউরোপ সামরিক সহযোগিতা নয়, বরং আস্থার সম্পর্ক পুনর্গঠনেরও ইঙ্গিত বহন করছে।
অন্যদিকে তুরস্কের সামরিক শক্তিও ইউরোপকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, কৃষ্ণ সাগরের শক্তিশালী নৌ উপস্থিতি, মধ্যপ্রাচ্যে কার্যকর সামরিক প্রভাব এবং দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প, এসব কিছু মিলিয়ে তুরস্ক এখন ইউরোপের নিরাপত্তা স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ বুঝতে পেরেছে কৃষ্ণসাগর অঞ্চলে তুরস্ককে ছাড়া রাশিয়াকে মোকাবেলা করা কঠিন। বাণিজ্যিক কারণেও তুরস্কের গুরুত্ব বাড়ছে। বর্তমানে ইউরোপ ও এশিয়ার মধ্যে বিকল্প বাণিজ্যিক করিডোর হিসাবে মিডল করিডোর বিশেষ গুরুত্ব পাচ্ছে। চীন থেকে মধ্য এশিয়া, ককেশাস হয়ে তুরস্কের মধ্য দিয়ে ইউরোপে পৌঁছানো এই রুট ভবিষ্যতের অন্যতম প্রধান বাণিজ্য পথ হিসাবে বিবেচিত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই তুরস্কের হালকালি কাপিকুলের রেললাইন প্রকল্পের বড় অঙ্কে বিনিয়োগ করেছে, কারণ ইউরোপ বুঝতে পারছে ভবিষ্যতের সংযোগ রাজনীতিতে তুরস্ককে বাদ দিলে তারা পিছিয়ে পড়বে। সব মিলিয়ে বর্তমান বাস্তবতা ইউরোপকে একটি কঠিন সত্যের সামনে দাঁড় করিয়েছে। ইউরোপ যদি নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য ও ভূরাজনীতিতে শক্তিশালী থাকতে চায়, তাহলে তুরস্ককে উপেক্ষা করার সুযোগ তাদের আর নেই। আর তুরস্ক এই বাস্তবতাকে নিজেদের কৌশলগত শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে ইউরোপ তুরস্ককে শুধুই সমস্যা হিসাবে দেখত, কিন্তু এখন সমাধান হিসাবেও দেখতে শুরু করেছে। আজ ইউরোপ বুঝতে শুরু করেছে তুরস্ক শুধু একটি মুসলিম দেশ নয়, শুধু ন্যাটোর সদস্যও নয়, বরং এটি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক কৌশলগত শক্তি। আর সেই কারণেই দীর্ঘদিনের অবিশ্বাস ও দ্বন্দ্বের পর ইউরোপ এখন আঙ্কারার দিকে নতুন দৃষ্টিতে তাকাচ্ছে। এখন দেখার বিষয়, এই নতুন উষ্ণতা সাময়িক কৌশলগত প্রয়োজনেই সীমাবদ্ধ থাকে, নাকি সত্যিই তুরস্ক ও ইউরোপের সম্পর্ক এক নতুন ঐতিহাসিক মোড়ের দিকে এগিয়ে যাবে।